আমাদের বাংলাদেশের একজন বিশ্ব মানুষ তাঁত শিল্পকে ভালোবেসে তার প্রয়াত মাকে বলেছিলেন, অনুমতি দিয়ে যাও মা, আমি মরে গেলে যেন আমাকে তাঁতিপাড়ায় মাটি দেওয়া হয়। যে মানুষটির কথা বলছি তিনি একসময় ইউরোপ কাঁপানো সুপার মডেল। যে সময়টিতে তিনি জনপ্রিয়তার তুঙ্গে, ঠিক সেই সময় প্রাচুর্য আর খ্যাতিকে পেছনে ফেলে তিনি ফিরে আসেন আমাদের এই মাটিতে। বাংলার কাদামাটিকে ভালোবেসে ফ্যাশন ফর ডেভেলপমেন্ট স্লোগান বুকে ধারণ করে বাংলার তাঁতি আর তাঁত শিল্পকে নিয়ে কাজ শুরু করেন। তিনি বাংলাদেশের তাঁত শিল্প, ফ্যাশন তথা পুরো বাংলাদেশকেই বিশ্ব দরবারে পৌঁছে দিয়েছেন অত্যন্ত গৌরবের সঙ্গে। এই মানুষটি হচ্ছেন আমাদের প্রিয় মানুষ বিবি রাসেল। আপা কেমন আছেন? ভালো আছে, আপনি ভালো? জি আপা। নববর্ষের শুভেচ্ছা। জি আপা, নববর্ষের শুভেচ্ছা। আজকে আমরা জানবো একজন বিশ্ব মানুষ বিবি রাসেল কিভাবে হয়ে উঠলেন সেটি। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশি ফ্যাশন মডেল এবং ডিজাইনার বিবি রাসেলের জন্ম 1950 সনের 19 আগস্ট চট্টগ্রামে। তবে তার পৈতৃক বাড়ি রংপুরে। তার পিতার নাম মুখলেসুর রহমান এবং মাতা শামসুন নাহার রহমান। পিতামাতার 5 সন্তানের মধ্যে বিবি রাসেল তৃতীয়। তার স্কুল জীবন কেটেছে রাজধানীর টিকাটলির কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে। এখান থেকে 1966 সনে ম্যাট্রিক এবং পরবর্তীতে গার্হস্থ্য অর্থনীতি কলেজ থেকে 1968 সনে ইন্টারমিডিয়েট পাশ করেন। 1972 সনে প্রথম বাংলাদেশি নারী হিসেবে যুক্তরাজ্যের লন্ডন কলেজ অফ ফ্যাশনে পড়তে যান। এখান থেকে 1975 সনে ফ্যাশন ডিজাইনের উপর গ্র্যাজুয়েশন ডিগ্রি অর্জন করেন তিনি। বিবি রাসেল 1975 সনে স্নাতক প্রদর্শনীতে নিজের ডিজাইন করা পোশাকে নিজেই মডেলিং করে হইচই ফেলেন। এরপর বাংলাদেশের বিবিকে আর পেছনে তাকাতে হয়নি। ফ্যাশন নিয়ে ব্যতিক্রমী চিন্তার কারণে বিশ্বের ফ্যাশন বোদ্ধাদের আগ্রহের কেন্দ্রে চলে আসেন 5 ফুট 10 ইঞ্চি উচ্চতার বিবি। 1976 সনে মডেলিং ক্যারিয়ারের সূচনা করেন। বিশ্বের অভিজাত প্রায় সব ব্র্যান্ডের মডেল হয়েছেন। ক্যাটওয়াক করেন নাওমি ক্যাম্পবেল, ক্লোদিয়া Bollywood celebrities on Monday joined a fashion exposition of handmade textiles by Bibi Russell, fashion designer and former international model from Bangladesh. Russell showcased her new collection at a fashion show in Mumbai's Taj President Hotel. বিবি রাসেল ইউরোপে জনপ্রিয়তার তুঙ্গে উঠে দেশীয় বস্ত্র ও হস্তশিল্প নিয়ে কাজ করার ইচ্ছায় স্থায়ীভাবে বাংলাদেশে ফিরে আসেন। 1995 সনের 13 জুলাই দেশে গড়ে তোলেন বিবি প্রোডাকশন। বিবি প্রোডাকশনের মাধ্যমে বাংলাদেশের ফ্যাশন, বস্ত্রশিল্প ও হস্তশিল্প উন্নয়নে কাজ করে যাচ্ছেন। চেষ্টা চালিয়ে যান মসলিনের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে। শুধু দেশেই নয়, ভারত, শ্রীলঙ্কা, আফ্রিকা, লাতিন আমেরিকা, ডেনমার্ক ও কম্বোডিয়ার তাঁতিদের নিয়ে কাজ করেছেন তিনি। বিবির কাজের একমাত্র লক্ষ্য ফ্যাশনের মাধ্যমে দারিদ্র্য বিমোচন। ইউরোপের বিশ্বসেরা ব্র্যান্ডের পাশাপাশি বিবি রাসেল নামের ব্র্যান্ডও
গৌতম ঘোষের মনের মানুষ চলচ্চিত্রের পোশাক পরিকল্পনা করেছেন তিনি। এছাড়া এতে অভিনয়ও করেছেন। এর আগে তানভীর মোকাম্মেলের লালন ছবির পোশাক পরিকল্পনাও করেছিলেন। আরণ্যক নাট্যদলের এবং বিদ্যাসাগর মঞ্চনাটকের পোশাক পরিকল্পকও তিনি। এই সমস্ত নানান কর্মযজ্ঞের জন্য বিবি রাসেল অর্জন করেছেন দেশি বিদেশি অসংখ্য পুরস্কার, সম্মাননা ও স্বীকৃতি। তিনি বাংলা একাডেমির সম্মানিত ফেলো, জাতিসংঘের শুভেচ্ছা দূত হিসেবে কম্বোডিয়ায় HIV পজিটিভ নারীদের সঙ্গে এবং স্পেনে কারাগারে সাজাপ্রাপ্ত বন্দী নারীদের সঙ্গে নিয়ে ফ্যাশন ফর ডেভেলপমেন্ট থিমে কাজ করেছেন। 1999 সনে লন্ডন আর্ট ইউনিভার্সিটি থেকে সম্মানসূচক ফেলোশিপ পান। একই বছর ইউনেস্কো তাকে ডিজাইনার ফর ডেভেলপমেন্ট খেতাব দেয়। 2001 সনে ইউনেস্কো তাকে শান্তির শিল্পী পদক দেয়। 2004 সনে স্পেনের জাতিসংঘ সমিতির শান্তি পুরস্কার পান। 2008 সনে UNAIDS তাকে শুভেচ্ছা দূত মনোনীত করে। 2010 সালের 25 ফেব্রুয়ারি স্পেনের সর্বোচ্চ বেসামরিক পদক দ্য ক্রস অফ অফিসার্স অব দি অর্ডার অফ কুইন ইসাবেলা পদক পান। একই বছর সেরা পোশাক পরিকল্পনাকারী হিসেবে আমাদের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। সম্প্রতি 2015 সনে নারীর সামাজিক অধিকার প্রতিষ্ঠা, নারী জাগরণ এবং আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে বেগম রোকেয়া পদকে ভূষিত করে। ব্যক্তিগত জীবনে 2 ছেলে যথাক্রমে ওমর রাসেল, বিকি রাসেল, 2 পুত্রবধূ নাতি নাতনিকে নিয়ে বিবি রাসেলের পারিবারিক জীবন। বাংলাদেশের হস্তশিল্প, ফ্যাশন তথা বাংলাদেশকে বিশ্ব দরবারে পৌঁছে দেওয়ার পেছনে এই মানুষটির অবদান অসামান্য। যতদিন বাংলাদেশের ফ্যাশন থাকবে, বাংলাদেশ থাকবে, ততদিন তার কর্মের মাঝে এক জ্বলজ্বলে তারকা হয়ে থাকবেন একজন বিবি রাসেল। প্রথমেই জানতে চাইব যে পরিবারে আপনার জন্ম, সেই পরিবার শৈশব কৈশোর বেড়ে ওঠা সম্পর্কে। আমার জন্ম চিটাগংয়ে, আমার মা ঢাকার, আমার বাবা রংপুর। আমার বেড়ে ওঠা ঢাকায়, কিন্তু ওল্ড ঢাকায়। তখনকার সময় ওল্ড ঢাকা তো খুব রিচ ছিল। আর আমার মনে হয় প্রতিটা মানুষের গড়ে ওঠার পিছনে তার বাড়ির শিক্ষা, বাবা মার শিক্ষা। তা আমি এরকম ঘরে জন্ম নিয়েছি, আমার বাবা মা আমাদের ঘরের মধ্যে বন্দি করে রাখতো না। আমি একদম বাংলা মিডিয়ামে পড়া মেয়ে, কামরুন্নেসর থেকে ম্যাট্রিক পাস করেছি। তারপরে গান, নাচ, গহদ্দার কাছে নাচ শিখেছি, মতি মিয়ার কাছে বেহালা শিখেছি। ছায়ানট তো আমাদের ওখানেই হয়েছে। কাজেই আর আমাদের বাসায় সব রকম মানুষের আনাগোনা ছিল, যেমন বড় বড় শিল্পী, রাজনীতিবিদ, সাহিত্যিক, সাধারণ মানুষও আসতেন। তো ওদের দেখতাম সুন্দর। তখনকার দিনে তো সবজি বাসায় নিয়ে এসে বিক্রি করতো না। সুন্দর সুন্দর ঝুড়ির মধ্যে সবজি নিয়ে এসে, সুন্দর লুঙ্গি, গামছা। তো আমি আমার বাবা মাকে বলতাম, আমি তো অভাবে বড় হইনি না, আমার কাছে পেন্সিল সব ছিল, রং তুলি সব ছিল, কিন্তু ওরা আমার থেকে ভালো কালার কম্বিনেশন করে। আমি খালি বলতাম পড়াশোনা করে কী লাভ। এই যে বেড়ে ওঠা আমি বলছি, এর জন্য আমাকে কিন্তু স্বপ্ন দেখিয়েছে গ্রামের মানুষ। আমি ওদের দেখতাম আর ভাবতাম ওদেরকে গরিব কেন বলা হয়, ওদের মধ্যে কী যে আছে। আমি মানে এই যে আমার মতন একটা মেয়েকে একদম শৈশব থেকে স্বপ্ন দেখিয়েছে। ওদের চোখের দিকে তাকালে মনে হতো দুটার তারা জল করে, দেখলে হাসতো। এদের কাজগুলি যে এত সুন্দর, এদের IQ তো জিনিয়াস। তা আমি সবসময় বলতাম, ভাবতাম আমি তো বেশি ভালো করতে চেতাম না পড়াশোনায়। আমার টিচাররা কোনো সময় আমাকে বকতেন না, জানতো আমি পারি, কিন্তু আমি ওইটুকু এসে থেমে যাই। এই যে নানান রঙের দিনগুলি কাটছিল, এই ছোট্টবেলাটিতে আপনার স্বপ্ন কী ছিল যে বড় হয়ে কি হবেন? আমি কিন্তু দিনের বেলাও স্বপ্ন দেখতাম, কাজেই পড়াশোনা বাদ দিয়ে অন্য কিছু করতাম। তো ডেফিনেটলি আমি ডক্টর, ইঞ্জিনিয়ার বা এগুলি কিছু হতে চেতাম না।
একটু একটু তো আজকে যেটা করছি এটাই আমার একমাত্র স্বপ্ন, মানে ক্লিয়ার হয়েছে বড় হয়ে। আপনি 1972 সনে শুধু প্রথম বাংলাদেশি নয়, একজন প্রথম বাঙালি হিসেবে লন্ডন কলেজ অফ ফ্যাশনে পড়তে যান। সেই সময়ে একটি অত্যন্ত আধুনিক বিষয়ে পড়তে গেলেন কোন প্রেক্ষিতে? আসলে আমি ছোটবেলায় পড়াশোনা বাদ দিয়ে অন্য সব কিছু করতাম, সেলাই অনেক অল্প বয়স থেকে। কিন্তু আমি যখন বুঝতে পারলাম যে সব কিছুরই একটা গ্রামার আছে, আমি যদিও সেলাই করতাম, আমার বাবা একবার আমাকে একটা কোকো শ্যানেলের বই এনে দিয়েছিল, খুব বিখ্যাত ফ্রেঞ্চ ডিজাইনার। আমি দেখলাম আমি সেলাই করতে পারি কিন্তু ওনার মতন তো পারি না। তখন থেকে আমার মানে মনের মধ্যে ছিল আমি ফ্যাশন নিয়ে পড়বো, ফ্যাশন অন দ্য হোল। তো আমি কিন্তু একদম ওই কলেজেই ভর্তি হতে চেয়েছিলাম। তো ভর্তি হলাম, যদি অনেক ডিফিকাল্টির অনেক পরীক্ষা নিরীক্ষা দিয়ে ভর্তি হতে পেরেছি, কিন্তু এটাই আমার শখ ছিল। ফ্যাশন ডিজাইনে পড়ালেখা করবার পর আপনি মডেলিং শুরু করেছিলেন। 20 বছর অত্যন্ত দাপটের সঙ্গে আপনার মডেলিং জীবন, বিশ্বের অনেক নামি দামি ব্র্যান্ডের মডেল হয়েছেন। এই ভূখণ্ডের একজন মানুষ হিসেবে কিভাবে সম্ভব হয়েছিল এই অসাধ্য সাধন? ফ্যাশন ডিজাইনিং আমি পড়তে গেছি, কিন্তু মডেল হওয়ার শখ আমার জীবনেও ছিল না। যেহেতু আমি লম্বা ছিলাম, কালো ছিলাম, রোগা ছিলাম, আমাকে সবাই আমার বাবা মাকে জিজ্ঞাসা করতো, আমার অন্য 2 বোন খুব মানে সুন্দর, সবাই জিজ্ঞাসা করতো যে তোমরা বিবিকে কোথার থেকে পেয়েছো। কিন্তু দুনিয়ার মানুষ কি বলছে আমার এটা লাগেনি। আমার বাবা মা আমাকে বলতো তোর চোখের দিকে তাকিয়েই দেখে নাই, তোর সৌন্দর্য বুঝতে পারবে না। যখন আমি কলেজে পড়তে গেছিলাম, যেহেতু আমি প্রথম বাঙালি মেয়ে, সবাই আমাকে দেখলে থামাতো, থামিয়ে জিজ্ঞাসা করতো তুমি বাংলাদেশ কোন দেশ থেকে এসছো। আমি যদি বলতাম তখন তো নতুন বাংলাদেশ, বলতো ও তোমাকে হাঁটলে মনে হয় সানশাইন আসছে। তো আমি হাসতাম। যখন আমি কলেজে গ্র্যাজুয়েশন দিলাম, আমার কলেজ ওয়ান অফ দ্য বেস্ট কলেজ, আমার যে টিচাররা আমাকে খুব আদর করতেন, আমাকে বলল তুমি প্রফেশনাল মডেলস করে বলে তুমি তোমার ফার্স্টটা কিংবা লাস্ট আউটফিটটা পরো, ইউ উইল লুক ভেরি নাইস। আমি বললাম না, আমি ফ্যাশন মানে পড়াশোনা করছি ফ্যাশনে আবার মডেলিংয়ে। গ্র্যাজুয়েশন শোতে সব বেস্টরা আসে, টপ ফটোগ্রাফার্স, টপ এজেন্ট, মেকআপ আর্টিস্ট, ডিজাইনার্স, ওই নতুন ট্যালেন্টদেরকে দেখতে। আমার মডেলিং ক্যারিয়ার শুরুই হয়েছিল ওখানে। লরেন অ্যাশটন এরা সব ছিল, বারবারা ডেলি, জন ফ্রিদা, এরিক বোম্যান। আর এজেন্ট লরেন অ্যাশটন হলো মার্ক মাকাবেট, ও হলো সবচেয়ে বড় স্পোর্টস এজেন্ট। আমাকে বললো লরেন তোমাকে চাই এজেন্সিতে। আর আমার কলেজ আমাকে ডাকলো প্রিন্সিপাল, দেন আমার টিচার, যে তোমাকে সিলেক্ট করা হয়েছে 14 পেজেস অফ হার্পার্স বাজার, খুব প্রেস্টিজিয়াস ম্যাগাজিন হলো হার্পার্স, ভোগ। আমি বললাম না আমি করব না, কিন্তু আমার যে টিচার ছিলেন প্রফেসর খুব আদর করতেন, বললো দেখো কলেজ তোমাকে বেসিক গ্রামার শিখিয়ে দিচ্ছে, তোমার যে লুক, তোমার যে হাইট, তুমি প্রথমেই এত বড় অফার পেয়েছো, মডেলিং তোমাকে ম্যাচিওর করবে, তোমাকে ডিফারেন্ট টেকনিক শিখাবে, এটা কিন্তু সত্য। আমি কলেজে শিখেছি, অফকোর্স আমি ডিফারেন্ট জায়গায় কাজ করেছি। অফকোর্স শুরু করেছি ইংল্যান্ডে, লন্ডনে, তারপর প্যারিস, মিলানো, জার্মানি, নিউ ইয়র্ক, জাপান। মডেলিং ক্যারিয়ার আমার জন্য খুব ইজি ছিল। আপনি যখন ইউরোপে মডেলিংয়ের সাফল্যের তুঙ্গে, ঠিক সেই সময় 1994 সনে প্রিয় মাতৃভূমি বাংলাদেশে ফিরে আসেন। কোন প্রেক্ষিতে, কিসের তাগিদে ফিরে এসেছিলেন? আমার বিদেশে যাওয়া, নিজেকে তৈরি করা, সব কিছু শেখা, সব কিছুর পিছনেই ছিল আমি দেশে ফিরে আসব। কিন্তু দেশে ফিরে আসার জন্য যেহেতু আমার একটা কাজ ছিল, আমি অনেক ঘুরে বেড়াতাম বিভিন্ন দেশে, আমার কি ওই শক্তিটা আছে যে আমি দেশে ফিরে এসে এই কাজগুলি গ্রামে গ্রামে থেকে এই কাজগুলি করতে পারবো? যখন নিজে বুঝলাম যে আমি এটা আছে, এই স্ট্রেংথটা আমার মধ্যে আছে, তখন কিছুই আমাকে টেনে রাখতে পারেনি। দেশে তো ফিরে আসতামই। আমার বাবা মা আমাকে দেশ
কাজের অভিজ্ঞতা যদি আমাদের সঙ্গে শেয়ার করেন। আমি 94 এসেছি, এটা 2016। দিন রাত চেষ্টা করে যাই, মানে আমি যে কাজটা করে আসছি তার বাইরে অন্য আর কিছু করি না। পৃথিবীর কোনো জিনিস আমাকে টেনে নিয়ে যেতে পারে না। একটা দিক হলো, আমি হয়তো এখনও চঙ্গের প্রথম স্টেপে উঠিনি, কিন্তু আমার মেন্টাল স্যাটিসফ্যাকশন এখানে। হ্যাঁ, পৃথিবীর কোনো জিনিস আমাকে নিয়ে যেতে পারে না। আমি আজকে যারা আমার স্বপ্নটা করতে দিয়েছে আমাকে, হ্যাঁ, বাস্তবে আমি এনেছি। কিছু বোধহয় ভুল করছি জানি না, আজকে তাদের স্বপ্ন তো এক ভাগও পূরণ করতে পারিনি। বাংলার তাঁত যদি বলেন, যেহেতু আমার শৈশব টিনেজ বাংলাদেশে, আপনি দেখেন ইতিহাস আমরা কি দিয়ে তৈরি করছি, এক টুকরো কাপড়, সেটার নাম মসলিন। পৃথিবীর যে কোনো মিউজিয়ামে যান, এক টুকরো মসলিন, সেটা দেখেন কত আগে, হ্যাঁ, ব্রিটিশ পিরিয়ড, মোগল সময়। তখন যদি আমরা এরকম একটা কাজ করতে পারি, হাতে বোনা কাপড় যেটা 1 মিটার একটা ম্যাচ বক্সে ঢুকে যায়, এরা কারা করেছে? শহরের মানুষ না তো, গ্রামের মানুষরা। আজকে এই শিল্পগুলি বিলো পভার্টিতে থাকার কথা না তো, এখানে থাকার। মসলিন তো শেষই হয়ে গেছে। আরেকটা আমাদের ঐতিহ্য, আমাদের হেরিটেজ, জামদানি না, জামদানিও কিন্তু এখন মানুষ ভালো জামদানি কিনতেই চায় না। জামদানি দেখেন, একটা সাধারণ জামদানি করতে মিনিমাম 1 সপ্তাহ লাগে, 2টা তাঁতি, সেটা হলো লাস্ট স্টেজ। আমরা তাঁত শিল্প মনে করি খালি তাঁতি বসে তাঁত বুনে, তা না, তার আগে কিন্তু 7টা স্টেপ পার হয়ে আসে, তারপর তাঁতি বসে। কিনতেই চায় না। 1-2টা মানুষ যদি কাজ করে, তার আগে 7টা স্টেপ কাজ করছে। এটার দাম যদি 5,000 6,000 মিনিমাম হয়, আপনি কিনবেন না। কিন্তু আপনি লেহেঙ্গা চলি তো কিনছেন লাখ লাখ টাকা দিয়ে, তাই না? একটা তাঁতিকে কাজ দেওয়া মানে আপনি পুরো পরিবারকে আপনি কাজ দিচ্ছেন, পুরো পরিবার কিন্তু এটার সঙ্গে ইনভলভ, হোল ফ্যামিলি। কেউ নাটাই করছে, কেউ চরকা করছে, কেউ রং দিচ্ছে। তো আজকে তাঁত শিল্প, যেই তাঁতিরা আমাদের ইতিহাস তৈরি করেছে, দেখেন আমাদের ভাষা আন্দোলন 52-তে, আমাদের মুক্তিযুদ্ধ, আমরা অনেক কিছু করেছি, কিন্তু ইতিহাস তৈরি করেছে এক টুকরো কাপড় দিয়ে। বিবি আপা যে সময় নিয়ে বাংলাদেশে আসছে, এই সময় একটা গাইড ট্যুরের মাধ্যমে আমগো এলাকাতে গেছে, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। তখন আপা গেছে যে, তখন আমরা হাতের কাজ করি, তখন কাজ করি বিদেশি লয়ে গেছে, বা আপাই নিজে গিয়া আমগো রহমান চেম্বারে আসতে বলছে, যে দেখে আমরা গরিব, তখন আসতে বলছি। যাই হোক, কেন কিছু বেচা কিনা হয়েছে। তখন আমার গ্রাম একবার ওই নিম্নময়, মানে টিনের ঘর টোর বা এই সময় আমগো একটা ঘর, 15 একটা ঘর, আমরা সবাই এই ঘরের মধ্যে থাকি। বিভিন্ন কাজটা করার পরে আমরা উন্নত হওয়ার দিকে চিন্তা ভাবনা করি। আমরা বলছি যে আপা আপনার সাথে চললে তো আমগো দিনকাল আল্লাহ ভালো নিতেছে, কিন্তু এলাকা তো গরিব, এলাকার একটু সাহায্য সহযোগিতা করেন। তখন বন্যার সময়, বন্যার পরে আমগো সুদ মুক্ত একটা ঋণ দিয়েছে, এই যে 15-16 লাখ টাকা এই সময় তো দিছে, যে এটা নেই নেই। তা আমরা চাই যে আপার মাধ্যমে এরম আরও যদি 2-1 আগুয়াইয়ে বা আপাই যদি আমগো শুধু গ্রাম রে এই তাঁত শিল্প জামদানি দিয়ে বাঁচাই তোলে, তা আমগো সবারই তাঁতি পরিবারের, শুধু আমার না, পুরা আমগো তাঁতি এলাকার ভালোই। আপার সঙ্গে আমার পরিচয় হয় সেই 95 সালের দিকে। তারপরে খুব ভালোভাবে আমরা কথা বলি আপার সঙ্গে সিধু মেলা, রংপুরে সিধু মেলাতে যাই আমি যেটা দেখলাম যে অনেক তাঁতিরা আসছে, আপা তাদের মাঝে টাকা দিচ্ছেন, এবং ভাওয়াইয়া শিল্পীদেরকেও উনি অনেক টাকা দিলেন, এবং তাদেরকে একটা উৎসাহ যোগাচ্ছেন যে তোমরা তাঁত শিল্পটাকে বাঁচাও। এবং পুরাতন ঐতিহ্য রংপুর অঞ্চলের ভাওয়াইয়া গান, সেটাকে বাঁচানোর জন্য উনি সবাইকে সহযোগিতা করলেন। তারপর আমি আপাকে অফার দিলাম, আপা আসেন সৈয়দপুরে, এখানে অনেক নন বেঙ্গলি মহিলারা কাজ করে, হাত দিয়ে কাজ করে, তারা খাইতে পারতেছে না, তারা হাতে তার খুব চলে, খুব সুন্দর সুন্দর হাতের জিনিস তৈরি করে।
আপা আসলো সৈয়দপুরে, আমি নিয়ে গেলাম। আপা দেখে অনেক মুগ্ধ হয়ে তারপরে উনি ওখানে ওনার বিবি প্রোডাকশন নামে একটা অফিস করলেন। অদ্যাবধি কাজগুলো চলতেছে এবং ওই অঞ্চলের আপার অবদান অনেক বেশি। আপা অনেক ভালো মানুষ এবং আপা অনেক অনেক ভালো মানুষ এবং উত্তরবঙ্গের মানে রংপুর, সৈয়দপুরের অনেক মানুষ আপার জন্য দোয়া করেন যে ওনার জন্য এই পরিবারগুলো এখন অনেক ভালো অবস্থানে আসছে। তা আমার এরকম একটা সৌভাগ্য হলো যে আমি আমার ভগ্নিপতির সাথে আমি জানতে পারলাম যে বিবি আপার খুব পরিচিত। উনি বলল যে আমার একটা লোক দেন আমার অফিসে চাকরি করার জন্য। তখন আমার ভগ্নিপতি আমাকে বলল যে বিবি আপা তোমাকে ডাকছে, তুমি একটু দেখা করো। তা আমি বিবি আপার সাথে দেখা করলাম এবং সবচেয়ে বড় কথা, বিবি আপার থেকে আমি যা যা শিখেছি সব কিছুই এখন পর্যন্ত যা করছি সব কিছু বিবি আপার থেকে শেখা। বিবি আপা যেভাবে কাজ করেন সেটা আমি খুব আশ্চর্য হয়ে যাই যে বাংলাদেশের মানুষ ওনার মতো যদি কাজ করতো তাহলে হয়তো বাংলাদেশে এতটা বাধা বিপত্তি থাকতো না। ওনাকেই একমাত্র দেখলাম বিবি আপাকে যে বাইরে থেকে পড়াশোনা করে বাংলাদেশের তাঁতশিল্প উন্নয়নে তিনি কাজ করছেন এবং এখনও উনি যেই স্ট্রাগল করে যাচ্ছেন সেটা আমরা হয়তো তাকে এখন ঠিক মতো দেখছি না, কিন্তু ওনাকে দেখতে হবে একদিন মানুষ বুঝবে যে বিবি আপা বাংলাদেশের জন্য কি করেছেন। শিক্ষা এবং অভিজ্ঞতা অর্জনের জন্য বিদেশ গিয়েছিলেন। বিদেশে যে সময়টিতে সাফল্যের তুঙ্গে, ঠিক সেই সময় আমাদের এই মাতৃভূমিতে ফিরে আসেন। ফিরে আসাটা কি ঠিক ছিল? আজকের এই পর্যায়ে এসে কি মনে হয়? আপনি আমাকে কি প্রশ্ন করলেন? আমি তো ভাবি যে আমি আরও আগে ফিরে আসা উচিত ছিল। ঢাকায় আমার কেউ নেই, আমার মা বাবা মারা গেছেন, ভাই বোনরা বাইরে থাকে, ছেলেরা বাইরে থাকে, কিন্তু আমি কোনোদিন আমার মাথায় আসে না আমি কি মিস করি। আমি খুব বিজি থাকি, এর জন্য বিজি থাকি আমি আমার কাজটা এত এনজয় করি। আজকে যদি আমি আপনাদের সামনে বসে আছি, বেঁচে আছি, এই কৃতিত্ব বাংলাদেশের গ্রামের মানুষরা। শহরে থাকলে হয়তো আমি মরেই যেতাম। আজকে যে দেশে বিদেশে এরকম একটি ঈর্ষণীয় জায়গায় আসছেন, এই আসবার পেছনে যাদের অবদানের কথা বলতে চান? আমার জন্ম চিটাগংয়ে, আমার মা ঢাকার, আমার বাবা রংপুর। আমি এটুকুন বলতে পারি পুরো বাংলাদেশ আমার। এর জন্য যে পুরা গ্রামে গ্রামে মানুষের যে ভালোবাসা পেয়েছে, আমার সঙ্গে কোনো বডিগার্ড নিয়ে চলতে হয় না। আমাকে যদি চেনে বাংলাদেশে, এটা গ্রামের মানুষ। আর অবদানের দিক দিয়ে আমি মনে করি যে আমার বাবা মা আমাকে কীরকম করে, আমি জানি না, আমাকে বলা হয় আমি জমিদারের নাতনি, অনেক বড় ঘরে। আমার বাবা মা কিন্তু আমাদের প্রত্যেকটা বোনকে শিক্ষা দিয়েছে আমাদের নিজের পায়ে দাঁড়ানো। বিবি রাসেল আমার বড় বোন, তার বড় আরেকজন আছে। আমি ছোটোবেলার থেকেই আমাদের বাড়িতে বিবি রাসেল হলো ক্রিয়েটিভ, বিবি আপা ছিল ক্রিয়েটিভ। বাসা গুছানো, আমরা কী করে কাপড় পরবো, কী করে বাইরে যাব, সেটা সবসময় তার ইন্টারেস্ট ছিল আর আমাদেরটা দেখতো আর কি। বাইরের নাম আর ধাম সেটা হলো বাইরের রিকগনিশন, আর সেখানে আমরা খুবই গর্বিত যে সে বাইরের রিকগনিশনটা পাচ্ছে। আজকে বিবি রাসেলের যেই খ্যাতি দেশে আর বিদেশে, সেটাতে অনেক গর্বিত আমরা সবাই। বিদেশে একবার প্রথম দিকে তার যেই খ্যাতি, সেটা তার ফ্যাশন ওয়ার্ল্ডের, অ্যান্ড সেটা সে দেশে করতে চেয়েছে। সহজ হয়নি, অনেক কষ্টের কাজ ছিল, কিন্তু আস্তে আস্তে সে তার বেসটা করে নিয়েছে। অ্যান্ড ফ্যাশনকে বোঝা বাংলাদেশে খুব কঠিন ছিল, কেন ওটা একটা সাবজেক্ট ছিল না। সেটা সে প্রতিষ্ঠা আজকে করে ফেলেছে। অ্যান্ড বাইরের সে যেই ওয়ার্ল্ডে বাইরে যাচ্ছে আজকে, সে তার প্রথম যেই ওয়ার্ল্ডে ছিল তার থেকে দূরে, ফ্যাশন থেকে সে ডেভেলপমেন্টে আজকে যাচ্ছে। অ্যান্ড ওই যে আপনার ক্রাফট যে একটা ডেভেলপমেন্টের এরিয়া, সেটা সে নিয়ে আসছে। সেটা একটা নতুন জিনিস। তার যেই পোটেনশিয়াল, সেটা যেন বাংলাদেশও বুঝে অ্যান্ড তাকে সেরকম সুযোগ দেওয়া হয়। বাইরে সে তার ডেভেলপমেন্ট ওয়ার্ল্ডে ক্রাফটসের জায়গায় তার জায়গা হয়ে গেছে, অ্যান্ড দেশে সবাই সবসময় মেনে নেয় না। সেটা যেন আরও ভালো করে এইদিকে হয়, আমরা চাবো যাতে সেটা মানুষ বুঝতে পারে, কারণ এটা ডেভেলপমেন্টের একটা খুব বড় কাজ সে করে যাচ্ছে। ফ্যাশনের কাজটা তো আগিয়ে গেছেই, ফ্যাশনের সাথে যে ডেভেলপমেন্টের লিঙ্কটা সেটা যে সে করছে, অ্যান্ড লোকাল ডেভেলপমেন্টের যেই কাজটা সে করছে, এটা অনেক বড় কাজ। সেটার স্বীকৃতি ঠিক মতন পেলে আমরা আরও খুশি হব। আপনি আমাদের একজন আন্তর্জাতিক বাংলাদেশি,
আপনার দৃষ্টিতে বাংলাদেশ আজকে কোন জায়গায়, কিংবা দেশ নিয়ে আপনার স্বপ্ন প্রত্যাশার জায়গাটি কি? প্রথমত আমি একজন বাংলাদেশি, আন্তর্জাতিক আমার হয়তো অনেক রিকগনিশন আছে পুরো ওয়ার্ল্ডে, বাট সেটা আমার বাংলাদেশের কাজের জন্য। আমি এখন একদম স্থায়ীভাবে বাংলাদেশে 94 থেকে আমার মেইন ঠিকানা বাংলাদেশ। আমি হয়তো অন্যখানে যাই কাজে। আমি একদম বিশ্বাস করি পজিটিভ বাংলাদেশ। যেহেতু আমি বাইরে বড় হয়েছি, আমাকে তো লাল কার্পেট পেতে দেয়নি, আমার স্টেপ বাই স্টেপ আগাতে হচ্ছে। বাংলাদেশের তো আমার পুরা স্বপ্ন, পুরা প্রত্যাশা সব কিছুই বাংলাদেশকে ঘিরে। আমাদের তরুণরা আমাদের এক বিরাট আশা ভরসার জায়গা। সঠিক দিক নির্দেশনা পেলে তারা অনেক কিছু করতে পারে। সেই তরুণ প্রজন্মের জন্য আপনার জায়গা থেকে আপনি কি পরামর্শ দেবেন? তরুণরাই আমাদের ভবিষ্যৎ, শুধু আমাদের না, তরুণরা পুরো বিশ্বের ভবিষ্যৎ। তাদের কনফিডেন্ট হতে হবে, তাদের রেসপেক্ট জানতে হবে। তারা আজকে একটা আঙ্গুল দিয়ে পুরা পৃথিবীর ইনফরমেশন জানতে পারে। তাদের জানতে হবে আমাদের দেশটা কি, আমাদের দেশে কি কি আছে। এখন আপনি সঙ্গীতে বলেন, আপনি একটা আব্দুল আলিম সাহেবের গান কপি করছেন, আপনি জানেনই না তার আসল গলাটা কি। কাজে আমি বলবো তরুণদের, তোমরা তাকাও, তোমরা দেখো, তোমরাই বাংলাদেশকে তুলে ধরবে পজিটিভলি। এটা আমার একদম আত্মবিশ্বাস। এতক্ষণ আপনার সঙ্গে সুন্দর একটি সময় কাটালাম। এবার আমাদের যাবার সময় হলো, যেতে হবে। বিদায় চাইছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমিও বিটিভিকে অনেক অনেক ধন্যবাদের শুভেচ্ছা। আমি 21 বছর হয়ে গেছে না বাংলাদেশে, এটা বোধহয় বাংলাদেশের কোনো টিভি আমার উপর কোনো ইন্টারভিউ, এটা খালি আমার উপর না, আমার উপরে ইন্টারভিউটা নেওয়া মানে আপনি বাংলাদেশের 50% মানুষকে ইনভিজিবলি সাপোর্ট করছেন। তা আমি অনেক কৃতজ্ঞ, আমি খুব টাচড। আমি ভাবলাম এতদিন লাগলো, কিন্তু অ্যাটলিস্ট আপনারা ইন্টারভিউটা তো নিয়েছেন আমি বেঁচে থাকতে। আপনার এই আবেগ অনুভূতি নিয়েই আমরা বিদায় নেব। আপনার একটি পছন্দের গান শুনতে শুনতে আমরা কোন গানটি শুনব? আমার খুব পছন্দের একটা গান, লতিফ ভাইয়ের লেখা, আব্দুল লতিফ সাহেব আর আব্দুল আলিম সাহেবের।